আমি কারো কথায় কষ্ট পাইনি। সত্য তেতো হয়, কিন্তু সেটা তো হজম করতে হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজ রাত ৯টার ফ্লাইটে আমি এবং মামাম ইতালির উদ্দেশ্যে রওনা দেব এবং সেখানে পার্মানেন্টলি শিফট হওয়ার প্ল্যান আছে। আপাতত এতটুকুই, এর বাইরে জানানোর মতো কিছুই নেই। মাইমুনা অহিত চমকে তাকায় মেয়ের পানে। সোফিয়া এগিয়ে এসে কিছু বলতে নিলে অরিন তা অগ্রাহ্য করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মাইমুনা অহিত কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে যান। সোফিয়া থমথমে মুখে সোফায় বসে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না একদমই। মেজবাবু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখতেই সোফিয়া হু হু করে কেঁদে ওঠে। মেজবাবু দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে, ঘরে চলো সফি। মেজবাহর কথায় সোফিয়া তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নিজের তলপেটে ব্যথার অনুভব করে। উঁচু ফোলা পেটটা নিয়ে ইদানিং খুব ঝামেলা পোহাতে হয় তাকে। মেজবাহ ক্লান্ত কণ্ঠে বলে, নিজের বেলায় এত উদাসীন কেন তুমি? তোমার প্রেগন্যান্সি পিরিয়ড কতটা রিস্কি তুমি জানো না? এমনিতেই সব হারিয়ে ফেলেছি সফি। নতুন করে ওকে হারিয়ে বেঁচে থাকার মতো ধৈর্য শক্তি আমার মাঝে অবশিষ্ট নেই। বি কেয়ারফুল, ওকে? সোফিয়া ছলছল চোখে মেজবাহর দিকে তাকিয়ে বলল। হুম। মেজবাহ কথা না বাড়িয়ে সতর্কতার সহিত সোফিয়াকে পাজা কোলে তুলে নেয়। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে ওঠে। মেজবাহ ভুরু কুঁচকে বলে, খুব বেশি পেন হচ্ছে? সোফিয়া মেজবাহর বুকে মুখ লুকিয়ে ধরে আসা গলায় বলে, মন আকাশে মেঘ জমেছে, আমি শান্তি পাচ্ছি না। শুধু মনে হচ্ছে ভয়াবহ কিছু হতে চলেছে। আমার অসহ্য লাগছে সবকিছু। আমি আপনাকে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না মেহরাজ। আমি সবার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখলেও আপনাকে হারিয়ে বেঁচে থাকার সাহস বহু আগে হারিয়েছি। আমাকে একা করে দিয়ে চলে যাবেন না তো? শান্ত কণ্ঠের মাঝেও মেজবাহর মুখে এক চিলতা হাসি ফুটে উঠল। সোফিয়ার শারীরিক অবস্থা বুঝে বলল, অতিরিক্ত প্রেশার নেওয়ার মুড সুইং হচ্ছে তোমার। শান্ত হও। মৃত্যু ব্যতীত মেহরাজকে কেউ তোমার থেকে দূরে সরাতে পারবে না সফি। সোফিয়া মেজবাহর শার্ট মুঠ পাকিয়ে ধরে কন্দন্নত গলায় অনড় স্বরে বলল, আপনার প্রাণহীন দেহাবশেষ আমার চোখের সামনে আসার আগেই আমার মৃত্যু হোক। মেজবাহর স্মিত হেসে বলল, আমার হৃদস্পন্দনহীন বুকে লুটিয়ে পড়ে কান্না করার জন্য হলো উপরওয়ালা তোমায় বাঁচিয়ে রাখো। সোফিয়া ফুপিয়ে কেঁদে উঠল। মেজবাহর বুকে মৃদু কিল বসিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনার হৃদয় কংক্রিস্টের ন্যায় কঠিন মেহরাজ। যে নারী আপনার সাথে পুরো জীবন কাটানোর পরিকল্পনা করছে, তাকে আপনি এরকম নিকৃষ্ট পর্যায়ে নিষ্ঠুর কথা বলতে পারছেন? কথা বলতে বলতে তৃতীয় তলায় এসে পৌঁছাচ্ছে ওরা। মেজবাহর ঘরের দিকে পা বাড়িয়ে ম্লান হেসে বলল, তুমি ব্যতীত পাপিষ্ট মেহেরাজের আর কেউ নেই সফি। আমার মৃত্যুতে শোকাভিভূত হয়ে এই হৃদস্পন্দনহীন বুকে আছড়ে পড়ে কান্না করার কেউ নেই। আমার জন্ম সবাইকে বিরক্ত করেছে, বাড়তি ঝামেলা বাড়িয়েছে, কারো সংসার ভেঙেছে, আরও কত কি। এতটুকু বলে সামান্য থেমে মেজবাহ আবারও বলল, আমার মৃত্যুতে সবাই অনাবিল সুখের সাগরে ভাসবে। আমাকে বদদোয়া, অপবাদ কিংবা দোষ দেওয়ার জন্য হাজারজন থাকলেও একটুখানি ভালোবাসার কেউ নেই। শেষ মুহূর্তে অল্প একটু ভালোবেসে আমার মৃতদেহখানা আঁকড়ে ধরে কাঁদার জন্য তোমাকে বাঁচতে হবে ছবি। দম আটকে আসলো সোফিয়ার। মেজবাহ তাকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। সোফিয়া অশ্রু টলটল লাল চোখ সোফিয়ার অশ্রু টলটলে লাল আখি জোড়া মেজবাহর ভাবলেশীন চেহারা নিবদ্ধ করে অনুভূতিহীন কণ্ঠে বলল, আপনার হৃদস্পন্দনহীন বুকে মাথা রাখলে যদি আমার শ্বাসকার্য চিরতরে বন্ধ হয়ে যায়, তখন কি হবে? মেজবাহ হুহা শব্দ তুলে হেসে ফেলল। সোফিয়ার চোখে চোখ রেখে শীতল স্বরে বলল, অন্তিমকালে বিদায় নেওয়ার মুহূর্তে পাপিষ্ট মেসবা ওয়াহিদ আরেকটা পাপের জন্য বদনাম হবে। মানুষ তাকে আরও একবার অভিশপ্ত অভিশাপ বলে আখ্যায়িত করবে। অভিযোগ না করে সেদিনও মেসবা ওয়াহিদ নিয়তি ভেবে সবটা মেনে নেবে। ভাগ্য আরও একবার নির্মমভাবে তাকে ঠকাবে। মেজবাহ কথায় সোফিয়া শিউরে উঠল। কিছু বলার পূর্বে মেজবাহ শরীর জড়িয়ে থাকা শার্টটা খুলে ফেলে মৃদু ধমক দিয়ে বলল, আর একটা কথাও বলবে না তুমি। বুকে মাথা রাখো তো, একটু শান্তি দরকার।
অরিনের ঘরের সামনে ভীত মনে দাঁড়িয়ে আছে মাইমুনা অহিদ। অরিন তার ব্যাগ প্যাক করতে ব্যস্ত। মাইমুনা অহিদ সাহস করে এগিয়ে গিয়ে বললেন, ওরু মা, আসবো? অরিন শান্ত স্বরে বলল। এসো মা। মাইমুনা অহিদ ঘরে ঢুকে ভেতরের দৃশ্য দেখে বললেন, একবার ভেবে দেখো ওরু, এটা বিরাট বড় সিদ্ধান্ত, পরিবার ছেড়ে অত দূর। মায়ের কথা শেষ করতে না দিয়ে অরিনের মাঝপথে উনাকে থামিয়ে দিল। শান্ত চাহনি নিক্ষেপ করে বলল, আমাদের পরিবার বলতে কেবল আমি আর তুমি ছিলাম মা, এখনো তাই আছি। মাইমুনা অহিদ থম মেরে দাঁড়িয়ে রইলেন। ননির পুতুলের মতো বড় করেছিলেন অরিনকে। একের পর এক ধাক্কা খেয়েও কতটা সাবলীনভাবে পরিস্থিতি সামলাতে তৎপর হয়ে আছে মেয়েটা, সেটা ভেবেই মাইমুনা অহিদ অবাক হচ্ছেন। কিছু একটা ভেবে অরিনকে বললেন। তোমার বাবাকে একবার জানালে ভালো হয়। অরিন ভাবলেশীন গলায় বলল, যে ব্যক্তি নিজের স্ত্রী সন্তানকে নিজের বলে স্বীকৃতি দিতে লজ্জা পায়, সেরকম লোককে বাবা বলে সম্বোধন করতে আমার রুচিতে বাধে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, যোগ্যতা লাগে বাবা হতে। অযোগ্য লোককে আমি আমার জীবনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে জানাতে ইচ্ছুক নই মাম্মাম। মাইমুনা অহিদের চোখে পানি জমেছে। মেয়ের অবস্থা দেখে যন্ত্রণায় উনার বুকটা ফেটে যাচ্ছে। অরিন এক পলক মায়ের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। মাইমুনা অহিদকে বিছানায় বসিয়ে শান্ত স্বরে বলে, নিজের সন্তানের জীবন সিকিউর করতে গিয়ে অন্যজনকে ভীষণভাবে বাজেভাবে আঘাত করে ফেলেছো তুমি। সিকিউরিটি, আমার ভবিষ্যৎ, আমার অবস্থা বিবেচনা করে সবটা করলেও এটা অন্যায় করেছো তুমি। তোমার মনের পরিস্থিতি ঠিক হলে দাভাইয়ের মাথায় অন্তত একবার স্নেহের হাত বুলিয়ে দিও। অতীত না ভুললেও বুকে জমাটবদ্ধ অভিমান গলে যাবে নিশ্চিত। মাইমুনা অহিদ অশ্রু সজল চোখে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেন। অরিন তা দেখে আবারও বলে, মরিচিকার পেছনে ছুটে চললে দিন শেষে ব্যর্থতা হবে গন্তব্য। খুব তো হলো মিছে মিছি সংসার খেলা, এবার নিজের জন্য একটু বাঁচতে শেখা যায় না? অভিযোগ ভুলে অভিমানগুলোকে মুক্ত আকাশে উড়িয়ে দিয়ে সত্যিকার অর্থে একটু ভালো থাকার চেষ্টা করা কি যায় না? মাইমুনা অহিদ পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অরিন মৃদু হেসে বলে, সুখের সন্ধানে বেরোচ্ছি মা। সুখ যদি নাও মেলে তবে চেষ্টা করেছি সুখী খোঁজার। এই সত্য আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দেওয়া খুব একটা কঠিন হবে না। মাইমুনা অহিদ মেয়ের কথায় আপ্লুত হলেন। মেয়ের সিদ্ধান্তের মতো প্রকাশ করে নিজেও তৈরি হলেন অজানা পথে উদ্দেশ্য যাত্রা শুরু করার জন্য। উনার কোনো পিছুটান নেই, আছে কেবল সুখ খুঁজে নেওয়ার অদম্য ইচ্ছে। সন্ধ্যা 6:30 নাগাদ অনিনরা বেরিয়ে মূল ফটকে আসলো। ড্রাইভার ব্যাগ প্যাকেজ গাড়িতে উঠাচ্ছেন। মেজবাহ আর সোফিয়াও এসে দাঁড়িয়েছেন পাশে। অশ্রু সজল চোখে সোফিয়া মাইমুনা অহিদের থেকে মাপ চাইলে তিনি এগিয়ে এসে সোফিয়াকে জড়িয়ে ধরেন। মিষ্টি হেসে বলেন, যা হয়েছে ভুলে যাও মা, আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। মনে খুব জমিয়ে রেখো না, অতীত বদলানোর ক্ষমতা থাকলে হয়তো সব ভুলে শুধরে নিতাম। সোফিয়া কিছু না বলে ভারাক্রান্ত মনে কেবল চেয়ে থাকে। মাইমুনা অহিদ এগিয়ে এসে মেজবাহর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভীষণ সুখী হও। মেজবাহ গলার স্বর আটকে আসলো। এই মমতার স্পষ্ট পেতে ছোটবেলায় কত হা হুতাশ করতেন। আজ অনাকাঙ্ক্ষিতভাবে সেটা পেয়ে যাওয়াতে অদ্ভুত অনুভূতি হচ্ছে। সব গুছিয়ে নেওয়া হলে অরিন এগিয়ে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আমার মায়ের ভুল অস্বীকার করার কোনো উপায় নেই, তবে বুঝ হওয়ার পর তুমি চাইলেই নিজেকে শুধরে দিতে পারতে। ঠিক ভুলের পার্থক্য জানার পরেও ভুলকে প্রাধান্য দেওয়াটা অন্যায়। তোমার অন্যায়টা গ্রহণযোগ্য নয় দা ভাই। এটার জন্য তোমাকে আজীবন আমি ক্ষমা করতে পারবো না। ভয় পেও না, সম্পর্ক ছিন্ন করছি না আমি। নিজেকে গুছিয়ে নিতে একটু দূরত্ব বাড়াচ্ছি কেবল। মেজবাহ কোনো কথা না বলে অরিনের মাথাটা বুকে জড়িয়ে নিয়ে বলে, মাফ করতে হবে না, দা ভাই ডাকটা ভুলে যেও না, তাতেই হবে। আমি অপেক্ষা করব প্রিন্সেস, জলদি ফিরে এসো কেমন? ভাইয়ের কথা শুনে ভেতরের যন্ত্রণাগুলো অশ্রু হয়ে বর্জিত হতে চাইছে। অরিন তাকে আটকে দিতে আলতো স্বরে বলল, হুম। ভাইয়ের বুক থেকে সরে এসে সোফিয়ার সাথে সামান্য কুশলাদি বিনিময় করে গাড়িতে চড়ে বসলো অরিন। মাতৃভূমিকে বিদায় জানিয়ে আনমনে বলল,
শুনছেন জান সাহেব, আমি আসছি আপনার তরে। বুকে আগলে নেবেন নাকি ফিরিয়ে দেবেন অনাদরে? বহু প্রশ্নের উত্তর পাওয়া বাকি, আপনার প্রাপ্য শাস্তিটাও বাকি। আমি আসছি, হিসেবের খাতাটা রেডি রাখুন। সোফিয়া অপলক চোখে দৃষ্টিতে দেখল তাদের চলে যাওয়ার দৃশ্য। এই তো বছর 5 আগের কথা। ধুমধাম করে বিয়ে পড়িয়ে তাকে আনা হয়েছে ওয়াহিদ বাড়ির একমাত্র বউ হিসেবে। পরিবারের সবাই সাদরে গ্রহণ করলেও মেজবাহ ছিল নির্লিপ্ত। প্রথম দিকে সোফিয়ার মনে হতো সে কোনো রোবটের সাথে সংসার করছে। সকালে বাসার থেকে বেরিয়ে রাত 1টা, কখনো আবার 2টা, 3টার দিকে বাসায় ফেরা মেজবাহ দৈনন্দিন কাজ ছিল। ফিরে এসে সোজা বেডরুমে গিয়ে জরুরি কাজ সেরে তাকে কিছুটা পার্সোনাল সময় দিয়ে ঘুমিয়ে পড়তো মেজবাহ। সকালে উঠে আবার একই রুটিন। নব্য বিবাহিত দম্পতির মতো সুন্দর সংসার তাদের গড়ে ওঠেনি। সারাদিনের একটা বারো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করতো না মেজবাহ। রাতে না খেয়ে খাবার টেবিলে অপেক্ষা করা সোফিয়াকে দেখেও এক প্রকার এড়িয়ে চলতো। প্রথম দিকে সোফিয়া কিছু না বুঝেও পরবর্তীতে আসল ঘটনা বুঝতে বাকি থাকে না। মেজবাহ তার সাথে সুখী নয়, এই ধারণা তার মস্তিষ্ক গেঁথে যায়। একদিন মেজবাহ বাসায় ফিরলে সোফিয়া খুব শান্ত স্বরে প্রশ্ন করে। আপনি আমাকে অপছন্দ করেন কেন? মেজবাহ ভাবলেশীন গলায় উত্তর দেয়। অপছন্দ করব কেন? সোফিয়া করুণোদ্ধ স্বরে শুধায়। এমন রোবটিক আচরণ করেন কেন? মেজবাহ বিরক্ত হয়ে বলে। নেকামি করার বয়স আছে তোমার? ওসব তুলো তুলো আচরণ আমি করতে পারবো না। সোফিয়া রেগেমেগে অস্থির হয়ে ওঠে। বিচার দেয় তার শাশুড়ির কাছে। মাইমুনা ওয়াহিদ কথা না বাড়িয়ে মোশাররফ ওয়াহিদকে জানান। মোশাররফ ওয়াহিদ সব শুনে মেজবাহর উপর বেজাত বিরক্ত হন। সোফিয়া বড়লোক ঘরের মেয়ে, মূলত বিজনেসকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে যেয়ে মেজবাহর সাথে সোফিয়ার বিয়েটা দেওয়া হয়। মেজবাহ আচরণের কারণে যদি সেটা ভেস্তে যায় তবে বিজনেসের বিরাট লস হয়ে যাবে। মেজবাহকে ডেকে এনে মোশাররফ ওয়াহিদ বিভিন্নভাবে তাকে বোঝান। মেজবাহ বেদ বাক্যের ন্যায় সবটা মেনে তাকে সম্মতি প্রকাশ করে। সোফিয়া তার কাছে র্যান্ডম আর 5টা মেয়ের মতোই। তার প্রতি এক্সট্রা কোনো ফিলিংস কখনো কাজ করেনি তার। তবুও বাবার কথা মানতে মেজবাহ ভালো হাজব্যান্ড হওয়ার অভিনয় করতে শুরু করে। প্রথম দিকে মেজবাহ পরিবর্তন প্রচণ্ড খুশি হলেও পরবর্তীতে সোফিয়া ঠিকই টের পায় এসব কেবল অভিনয়। এক পর্যায়ে সোফিয়া পুরোপুরি ভেঙে পড়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে সোফিয়া অবজ্ঞা কিংবা অনাদর কখনো সহ্য করেনি, অথচ মেজবাহ তাকে দামই দেয় না। সোফিয়ার জেদি মস্তিষ্ক মেজবাহকে নিজের প্রতি অ্যাটাচ করতে উন্মাদ হয়ে পড়ে। প্রথম দিকে মেজবাহকে ছাড় দিলেও পরবর্তীতে মেজবাহর কাছে নিজের সময় বুঝে নিতে শুরু করে সোফিয়া। নিজের দিকে মেজবাহকে সম্পূর্ণভাবে অ্যাটাচ করার চেষ্টা করে, কিন্তু সোফিয়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থ হয়। মেজবাহ আগের মতো রোবটিক থাকে। সোফিয়া হাল ছেড়ে দিয়ে হার মেনে নিবে এমন সময় জানতে পারে সে প্রেগনেন্ট। এই প্রথম মেজবাহ টনক নড়ে। মেজবাহ নিজের ইচ্ছায় হস্তান্তর ভঙ্গিতে সোফিয়ার সান্নিধ্যে আসে। মেজবাহ সামান্য পরিবর্তন দেখে বুদ্ধিমতী সোফিয়া অভিমান গিলে ফেলে পুনরায় মেজবাহকে সংসারের প্রতি আকর্ষিত করার চেষ্টা করতে থাকে। মেজবাহ সন্তানের প্রতি দুর্বল, এটা সোফিয়া খুব ভালো মতোই বুঝেছে। তাই তো সন্তানের দোহায় নিজের মেজবাহকে ইসলামের পথে ফিরিয়ে আনার দাওয়াত দেয়। মেজবাহ কখনো ওসব শেখেনি, বলতে গেলে কেউ শেখায়নি। তবে সোফিয়ার প্রচেষ্টা তার সন্তানের জন্য মেজবাহ তা গ্রহণ করে। এরপর থেকে চিরচেনা মেজবাহ পাল্টাতে থাকে। সোফিয়াকে ভালোবাসতে না পারলেও ওর প্রতি মনের কোণে একটা সফট কর্নার জন্মায়। কিন্তু নিয়তি তো বরাবরই মেজবাহর প্রতি নিষ্ঠুর। 7 মাসের মাথায় আচানত সোফিয়া গর্ভপাত হয়। এই ছোট নিউজটা মেজবাহকে স্তব্ধ করে দেয়। সোফিয়া তখন সন্তান হারানোর শোকে কাতর। 2টো জমজ বাচ্চা হারিয়ে সোফিয়া মেন্টালি ট্রমাটাইজ হয়ে পড়ে। মেজবাহর স্ত্রী
অবস্থা বুঝে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব নেয়। এই দায়িত্ব নেওয়ার মাঝে তার পাথুরে হৃদয়ে সোফিয়া নামক রমণীর জন্য ভালোবাসার পুষ্প প্রস্ফুলিত হয়। দুজনের অভ্যন্তরিক সম্পর্ক গাঢ় হয়। সুখী দাম্পত্য জীবন শুরু করার আগে মেজবাহ তার এহক জীবন করার সম্পূর্ণ পাপ সোফিয়ার সামনে স্বীকার করে। প্রথমে সোফিয়া হতভম্ব হয়ে পিছু ফিরে নিলেও মেজবাহ স্পষ্ট স্বরে বলে, ঘৃণা করো, অভিমান করো, অভিযোগ করো, আমার ওসবে আপত্তি নেই, তবে আমার জীবন থেকে তোমার মুক্তি নেই। এরপরও মুক্তির স্বাদ আস্বাদন করতে চাইলে জানাবা। তোমাকে চিরতরে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হাত কাঁপবে না আমার। সোফিয়া যথেষ্ট বাস্তববাদী মানুষ। প্রথমে মেজবাহর ক্রিয়াকলাপ শুনে ডিভোর্সের সিদ্ধান্ত নিল, পরবর্তীতে সরে আসে। সবটা মেনে নিয়ে মেজবাহর সাথে নতুন সংসার সাজায়। দিন শেষে এত ধৈর্য আত্মত্যাগের বিনিময়ে মেজবাহর হৃদয়ে নিজের রাজত্ব কায়েম করতে সক্ষম হয় সোফিয়া। সমাপ্তির রেখা এসে পূর্ণতায় ওদের জীবন ভরপুর। অতীতের চিন্তায় মগ্ন সোফিয়া মেজবাহর ডাকে হুঁশে ফেরে। মেজবাহ চিন্তিত স্বরে। পালেরমো শহর, ইটালি। ঘড়ির কাঁটায় তখন রাত 11:58। প্রেজেন্টেশনের স্লাইডগুলো দেখা শেষ হতেই নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপ বন্ধ করল অরিন। ক্লান্ত শরীরটা ইজি চেয়ারে এলিয়ে দেয়। আনমোড়া ভেঙে হামি তুলল। আনমনে এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ পড়ল জানালার দিকে। বর্ষণমণ্ডিত নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন রজনী। ভারী বর্ষণ সিক্ত হতে পালেরমো। বৃষ্টি হলে অরিনের বুকে আতঙ্কের ঘর বাঁধে। বিভ্রাংশ অতীতের দৃশ্যপট ভেসে ওঠে তার মানবপটে। অরিনের ভাবনার মাঝে ঢং ঢং শব্দ তুলে ঘড়ির কাঁটা জানান দিল 12টা বেজে গেছে। অরিন চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলল। আবারও সেই বিষাক্ত দিনের সূচনা হয়েছে। বুকটা ভার ভার লাগে অরিনের। অক্ষি কোটরে বেদনার অশ্রুরা ভিড় জমায়। নীলাভ বেদনার বিষ ব্যথা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। সময় কিংবা স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইতিমধ্যে প্রায় 10 বছর পেরিয়েছে। এর মাঝে কত কিছু বদলেছে তার ইয়াত্তা নেই। 21 বছর বয়সী অরিন আজ 31-এর ঘরে পা দিয়েছে। সেদিনকার বাচ্চা মেয়েটা আজ নিজেই এক সন্তানের মা। ভীতু অরিনের অস্তিত্ব অতীতের চোরাবালিতেই বিলীন হয়ে গেছে। বর্তমান অরিন একজন সফল বিজনেস উইম্যান। তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব সূর্যের ন্যায় প্রখর ও তেজদীপ্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে ফোনটা হাতে তুলে সোজা বেডরুমের দিকে রওনা দিল অরিন। ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাইছে। সারা দিনের অমানবিক পরিশ্রমের পর শরীরটা আর চলতে চাইছে না। ধীর পায়ে ঘরে যেতেই দেখলো পুরো বিছানা দখল করে হাত পা ছড়িয়ে উল্টো হয়ে একাই ঘুমোচ্ছে তার ছোট্ট বাচ্চাটা। অরিন তার ঘুমের স্টাইল দেখে হেসে ফেলল। কাছে গিয়ে হাত পা ঠিক করে দিতেই ঘুম ঘুম স্বরে তার বাচ্চা একটা কণ্ঠ বলে উঠল, হ্যাপি বার্থডে আম্মু। অরিন মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ পেয়ারে ছানা। বাচ্চা ছেলেটার মুখের উপর থেকে কম্বল সরিয়ে ঘুম ঘুম চোখ জোড়া মেলে ভ্রু কুঁচকে তাকালো। তার শ্যাম বর্ণের লম্বাটে মুখশ্রী দেখে অরিনের বুকটা নির্নিমেষ ধপ করে উঠল। বাচ্চা ছেলেটার কণ্ঠে ক্ষীণ রাগ ঢেলে বলল, মাই নেম ইজ Stereotype. হ্যাঁ, এই কল মি হেওয়ার্ড। বাচ্চা ছেলের এমন ম্যাচিউরিটি দেখে অরিন বিরক্তিকর দৃষ্টি ফেলে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি বাচ্চা, আর আমরা যাকে ভালোবাসি তাকে আদরে নামে ডাকা যায়। শেহরোজ শান্ত সুরে জেদি গলায় বলল। মিট পরে কিছু একটা তাই না আম্মু? অরিন ছেলের কথা ভুরু কুঁচকে বলল, আদরে নিকনেম দিলে কেউ স্পল চাইল্ড হয়ে যায় না। আর তোমাকে এসব কে শিখিয়েছে? শেহরাজ উল্টো ঘুরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বলল, ছোট বাবা বলছে এগুলোকে আদর নয়, আয়াত বলে। তার ছোটবেলায় অচিনত আয়াতে বড় হয়, ওরা বড় বেলায় বড় হয়ে যায়। অরিনের চোখ মুখ শক্ত হয়ে উঠল। আজ নতুন নয়, এর আগেও বহুবার এমন বড় মানসিক কথাবার্তা শুনেছে ছেলের কাছে। রাগ চেপে রাখতে না পেরে প্রশ্ন করে,
আর কি কি শিখিয়েছে তোমার ছোট বাবা? শেহরজ শান্ত কণ্ঠে বলল। তো বাবা বইতে আমি এখন বিগ বন হয়ে গেছি। আমি একা একটা মেয়ে ঠিক হতে হবে। এই বই একা একা থাকা শিখতে হবে। বিগ বইতে অনেক দায়িত্ব। অরিন বিমূঢ় হয়ে সবটা শোনে। এই বয়সে অন্যের বাচ্চারা হয় চঞ্চল, প্রাণছন্ন পাজি। তার দুষ্টুমি করে সারা বাড়ি মাতিয়ে রাখে, অথচ তার বাচ্চাটা এই বয়সের ম্যাচিউর। অরিনের মাঝে মধ্যে ভীষণ রাগ লাগে, পরক্ষণে আবার সামলে নেয়। ছেলেটা খারাপ কিছু শিখছে না, বরং এখন থেকে উত্তম শিক্ষা পাচ্ছে। শেহরজকে মৃদু ধমক দিয়ে ঘুমাতে বলে। মনে মনে ছোট বাবা নামক ব্যক্তিটি বিনা ডিটারজেন্ট ধুয়ে দেয়। বিড়বিড়ে বলে, এই কুখ্যাত মাফিয়া মেহরাব শিকদারের একটা পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে। আমার বাচ্চা নিয়ে এত বেশি কলিজা ব্যথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিছানা হাতড়ে ফোনটা হাতে নিয়ে মেহরাবের নম্বর খুঁজতে লাগলো অরিন। পুরো কন্ট্যাক্ট লিস্ট খুঁজে নাম্বার না পেয়ে হুট করে ব্লক লিস্ট চেক করলো। ওখানে মেহরাবের 17টা আছে। পার্সোনাল নাম্বার আনব্লক করে ঝটপট কিছু কথা লিখে পাঠালো। মেসেজ সেন্ড হতেই আবার নম্বরটা ব্লক করে দিয়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। ছেলের দিকে একবার তাকে নিজেও তার পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেঘাবৃত সিগ্ধ প্রভাত। ডাইনিং টেবিলে বসে দ্রুত হাতে ব্রেকফাস্ট খেতে ব্যস্ত অরিন। একটু পর তার মিটিং আছে। অফিসে গিয়ে টিম মেম্বারদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা বসতে হবে। খাওয়ার মাঝেই দেখলো মূল ফটক দিয়ে শেহরজ এবং মাইমুনা অহিদ প্রবেশ করছে। বয়সের ভারে নুয়ে পড়া মাইমুনা অহিদের এক হাত ধরে সাবধানে হাঁটছে শেহরজ। তার অন্য হাতে লাল টকটকে গোলাপের গুচ্ছ। অরিন অভিভূত হয়ে দেখে তাদের। মাইমুনা অহিদ ধীর কদমে এগিয়ে এসে অরিনের মাথায় হাত বুলিয়ে বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা। অরিন স্মিত হেসে মাথা নাড়ায়। শেহরজ এগিয়ে এসে গোলাপের গুচ্ছটা অরিনের হাতে দেয়। মুগ্ধ চোখে অবলোকন করে মেরুন রাঙা শাড়ি পরিহিত অরিনকে। অরিন শাড়ি পরলে শেহরজ কেবল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। একটু পর পর বলে, আমার ভিতর তুমি তো দেখাচ্ছে আম্মু। বছরের কেবল দুটো অকেশনে শাড়ি পরে অরিন। সে দুটো দিন শেহরজ মায়ের আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু আজ সেটা সম্ভব নয়। আজ তার স্কুলে খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে। মুখটা লটকিয়া হাতের ফুলগুলো অরিনের দিকে বাড়িয়ে দেয় শেহরজ। অরিন সেগুলো নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে বাবা? শেহরজ এক পলক মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে। বাবারে বউ বউ নাকি? শেহরজের কথায় অরিনের হাস্য উজ্জ্বল মুখশ্রী থমকে যায়। খাবারের প্লেট থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে শেহরজের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করে, এসব তোমায় কে শিখিয়েছে? শেহরজ ভাবলেশীন গলায় বলে, তাই পর তোমায় বউ বউ ডাকা আম্মু। আর তুমি তো বাবারে বউ, তাই এই কথা বলছি। অরিন শক্ত গলায় শেহরজের হাত ধরে বলল, নেক্সট টাইম তোমার মুখে বাবাই রিলেটেড মন্তব্য যেন না শুনি। গট ইট? শেহরজ তার বাবার এই বিষয়ে অত্যাধিক পজিটিভ। মায়ের সব কথা মেনে চললেও বাবার এর প্রতি মায়ের এহেন আচরণ তার ছোট মনটাকে বিষিয়ে তোলে। কপাল কুঁচকে একরোগা গলায় প্রশ্ন করে, তুমি সব তোমায় এমন কেন করো আম্মু? আমার মোটেও ভালো লাগে না। কথাটা বলে শেহরজ নিজের ঘরের দিকে যায়। অরিন সম্বিত হয়ে মায়ের দিকে তাকায়। মাইমুনা অহিদ এতক্ষণ চুপ থাকলেও এবার বললেন, বাবা তার প্রত্যেকটা সন্তানের কাছে সুপারম্যান। শেহরজের ছোট্ট মস্তিষ্ক এত জটিলতা বুঝবে না। তোমার উচিত তাকে জায়ানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। 10টা বছর পেরিয়েছে। শেহরজ আর ছোট নেই। সে তোমাকে প্রশ্নবিদ্ধ করার আগে তুমি তাকে সত্যিটা জানাও। অরিনের বুকটা হাহাকার করে উঠল। সুখের সংসার স্বপ্ন দেখা অরিনের জীবনটা বাহির থেকে ঝা চকচকে
দেখালেও ভেতর থেকে কেবল ব্যর্থতা আর না পাওয়ার গল্পে ভরপুর। মেয়ের অবস্থা দেখে মাইমুনা আহিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক তো হলো, আর কত? আমার মনে হয় এবার তোমারও জেদ ভুলে সেখানে যাওয়া উচিত। অনুভূতিদের দমাতে দমাতে বাহিক দিক থেকে পাথর বনে গেছো, অথচ ভেতরটায় দগদগে ঘা বিদ্যমান। মায়ের কথায় অরিন দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে মায়ের পায়ের কাছে বসে হাত দুটো মুষ্টিবদ্ধ করে হালকা গলায় শুধায়, আমাকে এই দুনিয়ার আলো দেখানোর জন্য ধন্যবাদ মা। বিপদে আপদে সব সময় আমার ছায়া হয়ে সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞ আমি। এই বিশেষ দিনে আমি তোমায় খুব সাধারণ একটা উপহার দিতে চাই। কি লাগবে তোমার? অরিনের কথায় মাইমুনা শেখের ভেতরটা বিগলিত হয়। শ্বাস ফেলে কাপা কণ্ঠে বললেন, তোমার বাবা আজ 10 বছর থেকে লাপাত্তা। অরু, মানুষটা কোথায় গেল, কি হলো, কিচ্ছুটি জানি না। আমাকে ওনার একটা খোঁজ এনে দিতে পারবি? মরার আগে একটা বার ওনার খোঁজ জানতে চাই। আমার আমার ইচ্ছেটা পূরণ করবি? অরিনের ভেতরটা মুষড়ে পড়ল। ভেতর থেকে বেরিয়ে আসলো লম্বা একটা দীর্ঘশ্বাস। অপারক কণ্ঠে বলল, বিগত 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি মাম্মাম, কিন্তু ফলাফল শূন্য। এর উত্তর কেবল একজনের কাছেই আছে। উত্তর পেতে চাইলে তার শর্ত মানতে হবে। মাইমুনা ওয়াহিদের অবুঝ মনটা ক্ষীণ হয়ে আসলো। অরিনের হাত ঝেড়ে ফেলে ক্রন্দনরত স্বরে বললেন, আর কত জেদ ধরে বসে থাকবি? কি লাভ হবে তাতে? শেহরজ বড় হলে জানবে না তোর বাবার কথা? এত লুকিয়ে কি লাভ? নিজে কষ্ট পাচ্ছিস, আমাদেরকেও কষ্ট দিচ্ছিস। এসব অহেতুক জেদের জন্যই মেহরোজ তোর থেকে দূরে সরে যাচ্ছে। জেদ কখনো ভালো কিছু বয়ে আনে না, এটা ধ্বংসের মূল অস্ত্র। কথাগুলো বলে মাইমুনা ওয়াহিদ কিছু একটা বিড়বিড়ে করতে করতে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। অরিন থম মেরে কিছুক্ষণ বসে থেকে পরবর্তীতে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। অরিনের গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। সে এক মনে ভেবে যাচ্ছে অতীতের কথা। মেজবাহ ওয়াহিদের অমীমাংসিত মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হননি। তার সাথে জুড়েছে নতুন রহস্য। বিশিষ্ট শিল্পপতি মোশাররফ ওয়াহিদ মিসিং। 10 বছর পার হয়ে গেলেও তার খোঁজ পায়নি। মাইমুনা ওয়াহিদ স্বামী ভক্ত নারী। মোশাররফ ওয়াহিদের পাপিষ্ট হলেও দিন শেষে তার প্রতি মাইমুনা ওয়াহিদের প্রচণ্ড রকমের দুর্বল। আনমনে কথাটা ভেবে ম্লান হাসল অরিন। বিড়বিড়িয়ে তাচ্ছিল্যের সহিত বলল, আপনি যেমন প্রতিশোধের নেশায় আমায় উপেক্ষা করেছেন, আমিও তেমন আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে দূরত্ব বাড়িয়েছি। এরপরেও সবার নজরে আমিই দোষী। কলঙ্ক থেকে বাঁচতে আপনি নামক কলঙ্কিত আব্রু গায়ে জড়িয়ে নেওয়াটা অবশ্য মস্ত বড় দোষের কাতারেই পড়ে। গ্রিন সিগন্যাল শো করতেই অরিনের গাড়িটা দুর্বান গতিতে এগিয়ে গেল। অরিনের ভাবনাগুলো যৌক্তিক, তবে অজানা বিষয় জানার পরেও কি যে সেগুলো যৌক্তিক থাকবে? জীবনটা রহস্যের খেলাঘর। বিগত 10টা বছর যাবৎ লালিত অভিমান এক ঝটকায় ভুলে প্রমাণ হলে কি করবে অরিন? আদৌ কি বেচারি উন্মোচন করতে পারবে সকল রহস্য? নাকি অভিমান, ভুল বোঝাবুঝি, জেদ আর প্রতিশোধের নেশায় কেটে যাবে বাকি জীবন? নিয়তি বরাবর তাদের চমকে দিতে পছন্দ করে। এবার সেটা মিস হওয়ার সম্ভাবনা প্রবল। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছে অরিন। গুরুত্বপূর্ণ মিটিং শেষ হতেই কেবিনে ফিরে এসেছে। আজকে সাইট ভিজিট করার কথা থাকলেও অরিন নির্বিকার চিত্রে বসে আছে। মনটা বড্ড অশান্ত লাগছে। বহু বছর পর নাছোড়বান্দা মনটা কারো তৃষ্ণা অনুভব করছে। অরিন ফোনটা হাতে নিয়ে লক করা গ্যালারিতে ঢুকলো। একের পর এক ছবি দেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। শেষের দিকটায় গিয়ে একটা ভিডিওতে চোখ আটকায়। অতীত। জায়ান এবং অরিনের বিয়ের সবে 18 দিন পেরিয়েছে। বিয়ের পর প্রথম অরিনের জন্মদিন। একরাশ এক্সাইটেনমেন্ট নিয়ে 12টা বাজার অপেক্ষায় ছিল অরিন। সে ভেবেছিল জায়ান তাকে বিরাট সারপ্রাইজ দিবে, কিন্তু সময়টা রাত 12টার ঘর পেরিয়ে 2টোতে গিয়ে ঠেকল। অথচ জায়ানের কোনো খবর নেই। রেগে মেগে নিজেই ফোন দিতেই অপর পাশ থেকে জায়ানের পিয়ে বলল,
স্যার, ওটিতে আছে ম্যাম। অপারেশন শেষ হতে সকাল 4টার মতো বাজবে। কথাগুলো শুনে অরিনের অভিমানী মনটা আরো ভার হলো। অভিমানী অভিযোগগুলো অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট চেপে ঝাঁঝালো গলায় বলল, কাছে থাকলে বউ বউ করে অস্থির হয়ে যায়, আর একটু দূরে গেলে তার যে বউ নামক একটা প্রাণী আছে সেটাই ভুলে যায় সে। লাগবে না কারো উইশ, আমি ওসবের ধার ধারি না। একা বক বক করতে করতে অরিন ঘুমিয়ে পড়ে। ওটি শেষে বের হয়ে প্রিয়তমা স্ত্রীর এহেন কথা শুনে বাঁকা হাসে জায়ান। কিছু একটা ভেবে সুন্দর মতো ভয়েস রেকর্ড অন করে সুরেলা স্বরে গেয়ে ওঠে।